রংপুর নগরীর মাছুয়াপাড়ায় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তানের হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার 2 সন্দেহভাজনের একজনের পরনের শার্ট নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। লাশ উদ্ধারের দিন একই ধরনের শার্ট পরা অবস্থায় পুলিশের এক কর্মকর্তাকেও দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এক শার্টেই বদলে গেল পুরো দৃশ্যপট। রংপুরে 4 হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত এক আসামি শরীরে যে শার্ট দেখা গেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। একই ধরনের আরেকটি শার্ট মরদেহ উদ্ধারের দিন পুলিশের এক কর্মকর্তার গায়েও দেখা গিয়েছিল। যে আইন শৃঙ্খলা বাহিনী যে শার্ট পরে বিষয়টি তদন্ত করছিলেন, পরবর্তীতে দেখা যায় সেই শার্ট পরে সেই শার্ট আসামির গায়ে। এটা আসলেই একটা ধূম্রজাল সৃষ্টি করেছে। এই গেঞ্জিটা গায়ে দিয়ে গেছে, সেটা তো আমাদের ঘিরা গেছে। আর যেটা দেখতেছি গায়ে, এটা তো আমরা জানি না, আমরা বলতে পারি না। বাড়ির অন্য শার্ট গুলো চিনি, মোটামুটি চিনি, কিন্তু এটা আমরা চিনি না। এই শার্টটা তো কখনো আমরা দেখিনি। শার্টটা আসলে আপনারা যে শার্টটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে ওই দিন আমি এই শার্টটা পরেছিলাম এবং আমি এখন ওই শার্টটা পরে আছি, এটা আপনাদেরকে এখন ওই সময় তোলা। সুতরাং এটা বিভ্রান্ত তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্য নিয়ে কতিপয় সুপ্রিম হল এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত হচ্ছে। নিষ্পাপ শিশু প্রিয়ম এই 4 জনের একটা নির্মম হত্যাকাণ্ড। আজকে আপনাকে আমি বলতে পারি, আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়ম, আমি আবেগে আপ্লুত হয়ে যাই। এই হত্যাকাণ্ডের পরে আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশ আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই তথ্যটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। শেষ পর্যন্ত এই পরিণতি, একসঙ্গে প্রাণ গেল গোটা পরিবারের। কিন্তু কেন 4 প্রাণকে চিরতরে সরিয়ে দেওয়া হলো? প্রাথমিকভাবে উঠে আসছে বেশ কিছু তথ্য, দুয়ে 4 মেলাতে পারছেন না আত্মীয়রা। পুলিশের দেওয়া তথ্যের ওপরেই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানেন যে রংপুরের এক পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে। দিন যত গড়াচ্ছে ততই যেন রহস্য বের হয়ে আসছে। এবার সেই হত্যাকাণ্ডে এক পুলিশ সদস্যর জড়িত থাকার কিছু সন্দেহ বা অভিযোগ পাওয়া গিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। রংপুরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও ওই হিন্দু শিক্ষকের পরিবারে 3 জন নিহত হবার ঘটনায় 2 আসামি মুগ্ধ ও সিদ্ধার্থ গ্রেপ্তার হয়েছে। এমনকি তারা এই ঘটনার দায় স্বীকারও করেছে। কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভাইরা এবং আওয়ামী লীগ কিছুতেই মানতে রাজি নয় যে এরা দুজনই আসল ঘাতক। ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং 2 নেশাখোর হিন্দু যুবককে নির্দোষ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে এক শ্রেণীর অসাধু লোকেরা। তারা এবার সামনে এনেছে আসামির গায়ে থাকা শার্টটিকে, কারণ এই শার্টটি মুগ্ধ ও সিদ্ধার্থ গ্রেফতার হবার আগে পুলিশের গায়েও দেখা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশের শার্ট আসামিদের গায়ে কিভাবে গেল? চলুন জেনে নেই। রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তানকে শেষ করার ঘটনায় গ্রেপ্তার 2 আসামির একজনের পরনে থাকা শার্ট ঘিরে রহস্যের জন্ম দিয়েছে। আসামির পরনে থাকা শার্ট এবং মরদেহ উদ্ধারের দিন পুলিশের এক কর্মকর্তার পরনে একই ধরনের শার্ট দেখা যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন ফেসবুক পেজে লাইভে এক ব্যক্তিকে ওই শার্ট পরে সিঁড়ি দিয়ে উঠতে দেখা যায়। তার মুখে মাস্ক ছিল। পরে জানা যায় তিনি ওই পুলিশ কর্মকর্তা। আসামি ও ওই পুলিশ কর্মকর্তার শার্টের মিলকে কেন্দ্র করে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ঘটনাটিকে রহস্যজনক বলে মন্তব্য করছেন। কেউ কেউ প্রশ্ন তুলছেন, এটি নিছক কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো যোগসূত্র রয়েছে। অনেকে লিখছেন, রাতে যে শার্ট পুলিশের গায়ে ছিল সেই শার্ট সকালে আসামির গায়ে কিভাবে? এ বিষয়ে জানতে চাইলে পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, একই শার্ট আলাদা আলাদা মানুষ পরতেই পারেন। বাজারে কি একটি শার্ট একজনের জন্যই তৈরি হয়? অর্থাৎ দুজনের শার্ট মিলে যাওয়ার ঘটনা নিছকই কাকতালীয়। আমি আবারও বলছি যে পুলিশকে একটু বিভ্রান্ত করার জন্য বা দেশবাসীকে একটু বিভ্রান্ত করার জন্য এই পরিবার স্বার্থান্বেষী মহল এটা নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো প্রমাণ তুলে ধরেছেন ইমতিয়াজ আহমেদ ইমতি নামে এক ব্যক্তি। বিষয়টি জানার জন্য সরাসরি ওই পুলিশ সদস্যকে ভিডিও কল দেন।
তিনি জানান একই শার্ট নিয়ে বিভিন্ন পোস্টে দেখে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা সনাতন নামে ওই অফিসারকে ফোন করেন। সরাসরি জানতে চান, ভাই কালকে নিচের শার্ট আসামিকে পরিয়েছেন নাকি? জবাবে ওই পুলিশ কর্মকর্তা তাকে ভিডিও কলে আসতে বলেন। এরপর তার অনুমতি নিয়ে ইমতিয়াজ আহমদ ইমতি একটি স্ক্রিনশট নেন। ইমতিয়াজের দাবি, সে ভিডিও কলের স্ক্রিনশটে দেখা যায় পুলিশ কর্মকর্তা তখনও নিজের অফিসে বসে একই শার্টটি পরে আছেন, অর্থাৎ একই ডিজাইন ও রঙে দুটি আলাদা শার্ট, একটা আসামি সিদ্ধার্থের গায়ে, আরেকটা ডিবির গায়ে। দুজনই একই সময়ে প্রায় হুবহু একই শার্ট পরেছিলেন। এটা কোনো পরিকল্পিত সাজানো নাটক নয়, বরং সম্পূর্ণ কাকতালীয় মিল। বাজারে একই মডেলের শার্ট অনেকের কাছেই থাকতে পারে, আর এই ক্ষেত্রে সেটাই ঘটেছে। ভিডিও কল ও স্ক্রিনশট দিয়ে সরাসরি যাচাই করে দেখা গেছে অফিসার নিজের শার্টটি পরে আছেন, আসামিকে কেউ তার শার্ট পরিয়ে দেয়নি। মূলত হিন্দু আর আওয়ামী লীগের লোকেরা বিশ্বাসই করতে পারছে না যে তাদের স্বজাতি মানুষ এমন কর্মকাণ্ড করতে পারে। আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়ম, আমি আবেগে আপ্লুত হয়ে যাই। আত্মরক্ষার জন্য পলাইছিল আমি। যারা বিশ্বাস করতে পারছেন না যে হিন্দুরা এমন ঘটনা ঘটাতে পারে তাদেরকে বলছি, মাত্র 2 মাস আগেও লক্ষ্মীপুরে একই মুসলিম পরিবারের 4 জনকে খতম করেছিল অন্তর মজুমদার নামে এক হিন্দু। তাই যারা এটিকে সাম্প্রদায়িক দাঙ্গা বলে প্রচার করার চেষ্টা চালাচ্ছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার বিকল্প নেই। এরা এখন এটিকে সাম্প্রদায়িক ঘটনা বলে প্রচার করার চেষ্টা করছে, কিন্তু 2 মাসের এই ঘটনায় একটিবারও তারা মুখ খুলেনি। উল্লেখ্য, পুলিশ জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান টের পেয়ে আটক 2 জনের একজন পালিয়ে রেশম উন্নয়ন বোর্ডের তুত বাগানে লুকিয়ে পড়েন। পরে তুত বাগানের পাশের দক্ষিণগঞ্জ শ্মশান থেকে তাকে আটক করা হয়। শনিবার সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার 2 জন জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশের দাবি, বৃহস্পতিবার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ এক মাদক কারবারির কাছ থেকে ইয়াবা কিনে গণপতি চক্রবর্তীর বাসার পাশে সীমান্ত নামের এক ব্যক্তির বাসায় বসে ইয়াবা সেবন করেন। বর্ণনায় পুলিশ কমিশনার জানান, রাতের শেষ দিকে তারা দেবু নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ শুনে গণপতি চক্রবর্তী খালি গায়ে ও গলায় গামছা নিয়ে ছাদে আসেন। তবে পুলিশের প্রাথমিক বক্তব্য, ঘটনাস্থল এবং নিহতদের পরিবারের স্বজনদের বক্তব্য নিয়ে বেশ কিছু বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনারকে প্রশ্ন করা হয়, ইয়াবা সেবনের জন্য দেবু নামের ওই ব্যক্তি নির্মাণাধীন 3 তলা ভবনের পুরো ফাঁকা জায়গা ও ছাদ ব্যবহারের সুযোগ থাকা সত্ত্বেও অভিযুক্তরা কেন গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গেলেন? জবাবে পুলিশ কমিশনার বলেন, এত অল্প সময়ে এত বড় ঘটনা নিয়ে মামলার যতটুকু অগ্রগতি হয়েছে আমি আলহামদুলিল্লাহ বলবো। আপনাদের কি শারমিন বেগমের কথা মনে আছে, অথবা অন্তর মজুমদারের কথা মনে আছে? বেশি দিন আগের কথা না, এই 2026 সালের 25শে জুন ঘটনাটা কোথাকার সেটাও কি ভুলে গেছেন? এই যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একই পরিবারের 4 মুসলিমকে, অর্থাৎ শারমিন বেগম এবং তার 3 মেয়েকে কুপিয়ে জবাই করে হত্যা করেছিল অন্তর মজুমদার নামের এক হিন্দু যুবক। ঠিক সেই একই ধরনের ভয়ঙ্কর ঘটনা আবার আরেকটি 4 মার্ডারের মতো ঘটনা ঘটেছে গত 2 দিন আগে এই রংপুরে। বিস্তারিত যাওয়ার আগে আমরা ঘটনার বিবরণে যতটুকু জানতে পেরেছি, মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস এই 2 জন হিন্দু যুবক গগনপতির বাড়ির ছাদের উপরে উঠে রাত 2:30 থেকে 3টার দিকে ইয়াবা সেবন করছিল। এরই এক পর্যায়ে তাদের ওই ইয়াবা সেবনের বা ঘাসি ঘুষি শব্দ পেয়ে গগনপতি, তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন, সে ছাদে উঠে যায়। উঠে গিয়ে যখন এই 2 জনকে দেখে ফেলে, দেখার পরে তাকে শ্বাসরোধে হত্যা করে লজ্জা পেয়ে সিঁড়ি দিয়ে যখন উঠছিলেন। এরপরে তারা নিচে নেমে আসে, নিচে নেমে এসে তার স্ত্রীকে এবং তার আরেকজন সন্তানকে আর সবচেয়ে ছোট্ট আরেকটা ছেলে, তাকেও মোট 4 জনকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যা করার পরে তারা ওই রাত বাসার ভিতরে থাকে এবং বাসার ভিতরে যে সমস্ত খাবার দাবার ছিল, খেজুর খায়, আরো খাবার দাবার যা ছিল খায়, গোসল করে। আর পরের দিন শুক্রবার ছিল, এই শুক্রবারে তারা অপেক্ষায় থাকে যে কখন মানুষ নামাজে যায়। নামাজে যখন যায়, লোকজন যখন চলাচল কমে আসে, তখন তারা সেখান থেকে বের হয়ে যায়। এই ছিল ঘটনার বিবরণ। কিন্তু এই ঘটনা কি শুধু এতটুকুই না, এর পিছনে আরো কোনো ভয়ঙ্কর তথ্য লুকিয়ে আছে? সেটা কিন্তু আমাদের একটু ভেবে দেখা দরকার। যেটা কেউ বলছে না, যে কথাগুলো কেউ বলছে না, শুধু 4 জন মানুষকে হত্যা করা হয়েছে এতটুকুই শুধু বলছে।
কে হত্যা করেছে এই নামগুলো আসছে না, কেন হত্যা করা হয়েছে এগুলোও কিন্তু বলা হচ্ছে না। আমরা ওইখানেও দেখেছিলাম, লক্ষ্মীপুরের ওই ঘটনাতেও দেখেছিলাম, বাংলাদেশের কোন মিডিয়া মুসলিম পরিবারের 4 জনকে যে একটা হিন্দু যুবক হত্যা করেছে এ ব্যাপারে তারা কোনো নিউজ করে নেই, স্রেফ একটা নিউজ চেপে দিয়েছে যে একই পরিবারের 4 জনকে খুন। ভিতরে গিয়ে তারা নামটা লিখতেও মনে হচ্ছে লজ্জা পেয়েছে। এখানেও ঠিক তাই, এখানে একই পরিবারের 4 জনকে হত্যা করেছে যে 2 যুবক, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তারা 2 জনই হিন্দু। এরা আবার 2 জনই ওই গগনপতির আশেপাশের লোকজন, প্রতিবেশী ধরনের। রংপুরে এই ধরনের ঘটনা ঘটলো কেন, এইখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। আপনারা জানেন রংপুরে কিন্তু বেশ কিছুদিন ধরে বড় ধরনের একটি গোলযোগ বাঁধানোর জন্য পার্শ্ববর্তী দেশ থেকে ব্যাপকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। আপনারা জানেন ওই এলাকায় পৃথিবীর সবচেয়ে বড় রাম মন্দির এটা স্থাপন করতে গিয়েছিল হরিদাস পাল, তাকে পরে অবশ্য গ্রেপ্তার করেছে। এই হরিদাস পাল ছিল শেখ হাসিনার আমলের একজন ব্যবসায়ী। শেখ হাসিনার সাথে, শেখ রেহানার সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারও আগে নাকি সে হিন্দু ছিল, পরে সে মুসলিম হয়েছে আওয়ামী লীগের আমলে। ভারতের সাথে তার প্রচন্ড আসা যাওয়া ছিল। ইতিপূর্বে বেশ কয়েকজন ভারতীয় গুপ্তচরকে আটক করা হয়েছে। সেই গুপ্তচরদের সাথে ওই হরিদাস পালের কিন্তু গভীর সম্পর্ক ছিল, তাদের সাথে কথোপকথন হয়েছে। এই ধরনের রেকর্ড বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হাতে এসেছে। এবং হরিদাস পাল ওই দিক দিয়ে গিয়ে ভারতে সীমান্ত পার হয়ে গিয়ে সে বিজেপির উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছে, ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছে। এই তথ্য গোয়েন্দাদের কাছে আছে। এবং এইটা নিয়ে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলা নিয়ে, 6টি জেলা নিয়ে বা 8টি জেলা নিয়ে হিন্দু সম্প্রদায়ের কিছু সংখ্যক মানুষ, এর ভিতরে চৈতি দাস আছে, তারা একটি আলাদা প্রদেশ গঠনের দাবি তুলেছে, তারা একটি হিন্দু রাজ্য গঠনের দাবি তুলেছে। ঠিক সেইখানে যখন 2 জন হিন্দুর মাধ্যমে 4 জন হিন্দুকে হত্যা করা হয়, তখন কিন্তু এই বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই। এটাকে আমরা কোনো মতো অবস্থায় স্বাভাবিক অবস্থায় দেখতে চাই না বা দেখতে পারি না। আমার এই ভূখণ্ডের, এই বাংলাদেশের 1 ইঞ্চি জমিনের ভিতরে সে যেই হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, যে জাতের, যে মতের, যে পথের মানুষ হোক না কেন, আমরা তাদেরকে অন্য দেশের বলির পাঠা হতে দিতে পারি না। অন্য কেউ তাদেরকে নিয়ে সিনিমিনি খেলুক, তাদের দাবার ঘুড়ি বানাক, এটা আমরা কোনো মতো অবস্থায় হতে দিতে পারি না। এই জন্য এই বিষয়টি অধিকতর তদন্তের দাবি রাখে। আমরা দেখেছি রংপুরের যিনি তদন্ত কর্মকর্তা, তিনি সাংবাদিক সম্মেলনে এসে ঘটনার বিবরণ দিতে গিয়ে শিশু সন্তানের হত্যার কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেছেন। স্বাভাবিক, এরকম একটি ঘটনা ঘটলে, এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটলে, এরকম একটি দুঃখজনক ঘটনা ঘটলে যে কারোরই পাষাণ না হলে তার চোখ দিয়ে পানি আসার কথা। স্বাভাবিকভাবেই তার ছোট সন্তানের কথা ভেবে তিনি আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন, কেঁদে ফেলেছেন। তবে তার একটি কথায় আমাদের কাছে সন্দেহ জেগেছে। তিনি বলেছেন যে যেহেতু গ্রেপ্তারকৃত 2 জন আসামি, এই মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস, এরা হত্যার সাথে জড়িত থাকার কথা সরাসরি তারা স্বীকার করেছে, জবানবন্দি দিয়েছে, কিভাবে হত্যা করেছে ডিটেলস বর্ণনা দিয়েছে, সুতরাং তাদের আর রিমান্ডের প্রয়োজন নাই, রিমান্ডে নেওয়া লাগবে না। এইখানেই খটকাটা লেগেছে। কারণ তিনি যখন এই বর্ণনা দিচ্ছিলেন, তার 2 পাশে 2 জন ডিবির কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা বসেছিলেন, যারা 2 জনই সনাতন ধর্মের অনুসারী। সুতরাং আর তাদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন নাই, এই কথা তার মুখ থেকে এসেছে, এটা আমরা বিশ্বাস করতে চাই না। এর পিছনে হয়তো অন্য কোনো কিছু লুকিয়ে আছে। হয়তো তাদেরই কারসাজি, যারা তাদেরকে গ্রেপ্তার করেছে, যারা তাদেরকে তদন্ত করেছে, যে ডিবির 2 কর্মকর্তা তার 2 পাশে বসেছিলেন, হয়তো তাদের কথা মতোই তিনি বলেছেন যে রিমান্ডের প্রয়োজন নেই। কিন্তু আমরা বলি অবশ্যই রিমান্ডের প্রয়োজন আছে। কারণ এই ঘটনার পিছনে আর কারা দায়ী, এই পুরা ঘটনা বের না হওয়া পর্যন্ত এর সুষ্ঠু বিচার কিন্তু হবে না। কারণ আমরা জানতে চাই, হতে পারে তারা যদি নির্দোষ হয় তাহলে কেন তাদেরকে ফাঁসানো হবে? আর যদি তারা প্রকৃত অর্থেই অপরাধী হয়ে থাকে, তারা যদি এই কাজ করে থাকে তাদের জবানবন্দি অনুযায়ী, তাহলে কারা তাদেরকে এই কাজ করিয়েছে, তাদের পিছনে আর কারা ছিল, এটা অবশ্যই রিমান্ডে নিয়ে বের করে আনতে হবে। কারণ এই ঘটনা তারা 2 জন শুধু স্রেফ ইয়াবা সেবন করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে, এইটা আমরা বিশ্বাস করতে চাই না। এত বড় ঘটনা, ইয়াবা সেবন করতে যে ছাদে ইয়াবা সেবন করছে, এত মানুষের ছাদ রেখে তার 2 তলার ছাদে বা 3 তলার ছাদে তারা উঠলেন, আর উনি শব্দ পেয়ে বাড়ির মালিক সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন, আর তারা তাদেরকে হত্যা করে ফেলবে, এমনটি ভাবার সুযোগ খুব কমই রয়েছে। কারণ ইয়াবা যারা সেবন করে তাদের আবার লজ্জা কিসের? উনি যখন বাড়ির মালিক যখন বলেছে তোমরা এখানে কেন, হয়তো এরকম ধমক দিয়েছে, তাহলে তোরা যে পথ দিয়ে এসেছে ওই পথ দিয়ে দ্রুত বের হয়ে যাবার কথা। তা না করে একে একে 4 জনকেই হত্যা করেছে, গামছা পেঁচিয়ে
এবং বলা হচ্ছে যে তাদের শরীরে দাহ্য পদার্থ, ওই যে একটা ছেলে এর ভিতরে মাছের ব্যবসা করে আর একটা ছেলে স্বর্ণকারের দোকানে কাজ করে। তো স্বর্ণকারের দোকানে যে কাজ করে ওইখানে তো ওই যে স্বর্ণ যে পরিষ্কার করে নাইট্রিক অ্যাসিড থাকে, যেটা দিয়ে স্বর্ণের পরিষ্কার করে, ময়লা পরিষ্কার করে এবং খাঁটি স্বর্ণ নাকি ভেজাল স্বর্ণ সেটা পরীক্ষা করে। এই জাতীয় পদার্থ স্বর্ণকারদের কাছেই থাকে। সুতরাং এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার নয়। আমার দেশ অনলাইন ভার্সনে ইউটিউব চ্যানেলে একটি খবর প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে এই যে ঘটনাটি ঘটেছে তার পাশে তার প্রতিবেশীদের বাড়িতে ভারতীয় নাগরিকদের আনাগোনা দেখা গেছে এবং তারা ঘন ঘন বারবার এসেছে গেছে, তারা বিভিন্ন সময় সলা পরামর্শ করেছে, তারা বিভিন্ন জায়গায় কানাঘুষা করেছে, ঘাসিঘুষি করেছে। তার 2 দিনের পর এই ঘটনা ঘটেছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।